প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই প্রাকৃতিক মহামারী দুর্যোগের মাঝে আমরা যে সবাই সুস্থ আছি, আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছে। এছাড়াও কে আছে, আমরা সবাই মোটামুটি কে আছে সুস্থ আছি আশা করি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষার কার্যক্রমের অংশ হিসাবে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষার কার্যক্রমের অংশ হিসাবে দশম শ্রেণীর কে আছে জীববিজ্ঞান একাদশ অধ্যায় জীবের প্রজনন এর লেকচার 2। এর আগে কে আছে একাদশ অধ্যায়ে আরেকটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাসটা তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কে আছে অতিরিক্ত কথা না বাড়ায় সরাসরি কে আছে ক্লাসে আমরা কে আছে শুরু করতে যাব। প্রথমে কে আছে আমাদের কাছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি নিয়ে আমরা একটু আলোচনা করব। পুষ্পমঞ্জুরি কাকে বলা হয়ে থাকে? একটি পুষ্পাক্ষের ওপর যখন একটি পুষ্পাক্ষের ওপর যখন অনেকগুলো ফুল অবস্থান করে থাকে, তখন ফুলসহ ওই পুষ্পমঞ্জুরিকে একত্রে কী বলে থাকে? ফুলসহ পুষ্পাক্ষকে একত্রে কী বলা হয়? পুষ্পমঞ্জুরি বলা হয়ে থাকে। আবারও বলতেছি, পুষ্পমঞ্জুরি বলা হয় একটি পুষ্পাক্ষের ওপর অনেকগুলো ফুল যখন বিশেষ নিয়মে সাজানো থাকে, ফুল সহ পুষ্পাক্ষকে একত্রে পুষ্পমঞ্জুরি বলা হয়ে থাকে। পুষ্পমঞ্জুরিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি, নিয়ত পুষ্পমঞ্জুরি। অনিয়ত এবং নিয়ত পুষ্পমঞ্জুরি। যদি ফুলের বৃদ্ধি যদি অসীম হয় তাহলে এই ধরনের কেসে পুষ্পমঞ্জুরিকে বলবো কি আমরা? অনিয়ত পুষ্পমঞ্জুরি। ফুলের বৃদ্ধি যদি সসীম হয় তাহলে এই ধরনের কেসে পুষ্পমঞ্জুরিকে বলবো কি আমরা? নিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়ে থাকে। তাহলে পুষ্পমঞ্জুরি দুই প্রকার, একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি, নিয়ত পুষ্পমঞ্জুরি। বৃদ্ধি যদি অসীম হয় তাহলে সেটাকে বলবো কি? অনিয়ত পুষ্পমঞ্জুরি। যেমন রজনীগন্ধা। বৃদ্ধি যদি সসীম হয়ে যায় সেটাকে বলবো কি? নিয়ত পুষ্পমঞ্জুরি। যেমন হচ্ছে কদম ফুল, সেটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়ে থাকে। এরপরে দ্বিতীয় আমাদের আজকের যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে পরাগায়ন। পরাগায়ন কাকে বলা হয়ে থাকে? একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের ভিন্ন একই প্রজাতির ভিন্ন ফুলে পরাগরেণুর স্থানান্তরটাকে কি বলা থাকে? পরাগায়ন বলা হয়। তাহলে পরাগায়ন কাকে বলবো আমরা বাবা? একই ফুলের ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুল অথবা একই প্রজাতির ভিন্ন ফুলে পরাগরেণুর স্থানান্তর হওয়াটাকে বলবো কি আমরা? পরাগায়ন বলা হয়ে থাকে। যেমন এখানে কি আছে, আমরা যদি কি আছে একটা যদি ফুল দেখি বাবা, এখানে যদি একটা কি আছে ফুল দেখলাম আমরা, আবার কি আছে এখানে একটা কি আছে আমরা একটু কি আছে ফুল দেখলাম, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে কি আছে ওয়াই। এটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে কি আছে ওয়াই। এই দুটো ফুল আমরা কি আছে আমরা পর্যবেক্ষণ করলাম। দুইটা উদ্ভিদে দুইটা ফুল আছে। এখন এই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলে অথবা একই প্রজাতি এই ফুল থেকে পরাগরেণু এই ফুলের কাছে গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়াকে বলা থাকে পরাগায়ন বলা থাকে। সেটাকে বলবো কি আমরা? পরাগায়ন বলবো। তাহলে পরাগায়ন কাকে বলা হয়ে থাকে? আবারও বলতেছি, একই কেসে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুল অথবা একই প্রজাতির ভিন্ন ফুলের যদি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাহলেই সেটাকে বলা হয়ে থাকে পরাগায়ন বলা হয়ে থাকে। এখন একই ফুল বলতে বলা হচ্ছে এই ফুলটা হচ্ছে উভয়লিঙ্গ, এই ফুলে পুংস্তবক, এই ফুলে স্ত্রীস্তবক আছে। সুতরাং এই পুরুষ ফুল কি আছে, এই ফুলের পুংস্তবক থেকে স্ত্রী ফুলে কি আছে, এই ফুলের পুংস্তবক থেকে পরাগরেণু একটা ফুলেরই কি আছে স্ত্রীস্তবকে স্থানান্তরিত হলো, এটাকে বলবো আমরা পরাগরেণু। অথবা একই প্রজাতি, অর্থাৎ আম থেকে আমে যাবে, জাম থেকে জামে যাবে, কাঁঠাল থেকে কাঁঠালে যাবে, এই জন্য বলতেছি একই প্রজাতির ভিন্ন দুটি ফুলের মাঝে যে পরাগরেণুটা স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় কি?
সেটাকেও বলবো কি আমরা পরাগায়ন বলা হয়ে থাকে। তাহলে বাবা আমি আর একবার একটু বলতেছি, পরাগায়ন কাকে বলা হয়ে থাকে? ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুল অথবা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু অন্য ফুলে যদি একই প্রজাতির অন্য ফুলে যদি স্থানান্তরিত হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে পরাগায়ন। আবার বলতেছি, এবার বলাই শেষ। পরাগায়ন পরাগধানী থেকে পরাগরেণু একটা ফুল, আবার পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতি অন্য ফুলে যদি যায় তাহলে সেটাকে বলা হয়ে থাকে পরাগায়ন বলা হয়ে থাকে। এখন এই পরাগায়ন প্রক্রিয়াটা পরাগরেণু স্থানান্তরের উপর ভিত্তি করে পরাগায়নকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বপরাগায়ন আর দ্বিতীয়টা হচ্ছে কি পরাগায়ন। পরাগায়ন হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে স্বপরাগায়ন আর দুই নম্বর হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়ন এবং কি আছে পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটাকে বলা হয়ে থাকে পরপরাগায়ন। স্বপরাগায়ন কাকে বলবো আমরা? স্বপরাগায়ন হচ্ছে একই গাছের একই ফুলের মাঝে, একটা গাছের মাঝে যে পরাগায়ন হবে সেটাকেই বলবো আমরা স্বপরাগায়ন। একটা গাছের একটা ফুল অথবা একটা গাছের দুইটে ফুলের মাঝে যে পরাগায়ন হয় সেটাকে বলবো কি আমরা স্বপরাগায়ন। আমি আবারও বলতেছি, একটা আম গাছ আছে, ওই আম গাছে ওই একটাই আম, ওই এলাকায় আর কোনো আম গাছ নাই, শুধু একটা আম গাছই আছে। ওই এলাকায় ওই একটা আম গাছের এক ডাল থেকে আর এক ডালে অথবা একটা আমের মুকুল থেকে ওই একটা ডাল থেকে একটা ডাল বা একই মুকুলের কি আছে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে বলবো কি আমরা স্বপরাগায়ন। এখন কি আছে, এরপর কি আছে পরপরাগায়ন কাকে বলা হয়? দুইটা আমের গাছ পাশাপাশি আছে, এই আম গাছ থেকে পরাগরেণু এই আম গাছে, এই আম গাছ থেকে পরাগরেণু এই আম গাছে, মানে পাশাপাশি অবস্থিত একই প্রজাতির বিভিন্ন উদ্ভিদের মাঝে যে পরাগরেণু স্থানান্তরিত হয়ে যে পরাগায়ন হয় সেটাকে বলবো কি আমরা পরপরাগায়ন বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি আছে পরাগায়নকে দুই ভাগে ভাগ করলাম, স্বপরাগায়ন পরপরাগায়ন। স্বপরাগায়ন কাকে বলবো আমরা? স্বপরাগায়ন বলা হয়ে থাকে একই গাছের একটা ফুল অথবা একই গাছের দুইটি ফুলের মাঝে, একই গাছের একটা ফুল অথবা একই গাছের একাধিক ফুলের মাঝে যে পরাগায়ন হবে সেটাকে বলবো কি আমরা স্বপরাগায়ন। আর পরপরাগায়ন কাকে বলবো? একই পাশাপাশি অবস্থিত একই প্রজাতির ভিন্ন দুটি উদ্ভিদের মাঝে যে পরাগায়ন হয় সেটাকে বলবো কি আমরা পরপরাগায়ন বলা হয়ে থাকে। তাহলে আমরা পরাগায়নের প্রকার স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। এরপর স্বপরাগায়নের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, যেহেতু একই গাছের মাঝে হয় এই জন্য পরাগায়ন কি আছে পরাগরেণুর অপচয় কম হয়ে থাকে। স্বপরাগায়ন সাধারণত অনেক ক্ষেত্রে বাহকের উপর নির্ভরশীল হতে হয় না। স্বপরাগায়নের ফলে কি আছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের কি আছে বিশুদ্ধতা বজায় থাকে, মানে একই কি আছে উদ্ভিদের মাঝে হয় বলে এদের চারিত্রিক বা প্রজাতিগত কি আছে প্রজাতির চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে, তবে জিনগত বৈচিত্র্যটা কমে যায়। স্বপরাগায়নের ফলে কি আছে তোমার জীবের অভিযোজন ক্ষমতা কমে যায়, অচিরেই কোনো এক সময় কি আছে উদ্ভিদ বিলুপ্ত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা স্বপরাগায়নের সুবিধাগুলো আরেকবার একটু পড়ব। স্বপরাগায়নের সুবিধার ভিতর পরাগরেণুর অপচয় কম হয়, কি আছে সাধারণত কি আছে বাহকের ওপর কি আছে নির্ভরশীল হতে হয় না, পরাগায়ন অনেকটা নিশ্চিত, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, তবে কি আছে জিনগত কি আছে বৈচিত্র্য কমে যায়, অভিযোজন ক্ষমতা কমে যায়, কোনো এক সময় অচিরেই কি আছে প্রজাতিটা বিলুপ্ত হয়। আচ্ছা, এরপরে পড়বো কি আমরা পরপরাগায়ন। পরপরাগায়ন কাকে বললাম? যে পরাগায়ন প্রক্রিয়াটা পাশাপাশি অবস্থিত একই প্রজাতির ভিন্ন দুটি উদ্ভিদের মাঝে হয়ে থাকে সেটাকে বলবো কি আমরা পরপরাগায়ন। পরপরাগায়নের কিছু বৈশিষ্ট্য আছে। পরপরাগায়নকে আছে তোমার পরাগরেণুর অপচয় বেশি হয়, স্বপরাগায়নের মোটামুটি বিপরীত বৈশিষ্ট্যগুলো দেখা যায় হচ্ছে কি পরপরাগায়ন। এখানে কি বলতেছে? এখানে পরাগরেণুর অপচয়টা বেশি হয়, পরাগরেণুর অপচয়টা কি হয়ে থাকে বেশি হয়ে থাকে এক। এরপর লেখা আছে কি তোমার অনেক সময় বাহকের উপর নির্ভরশীল হতে হয়, বাহকের উপর নির্ভরশীল হতে হয়। পরাগায়ন অনেকটা অনিশ্চিত, পরাগায়ন অনেকটা কীরকম দেখা যায় অনিশ্চিত দেখা যায়, প্রজাতির কেসে বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, জিনগত পরিবর্তন আছে, নতুন প্রজাতির জীবের সৃষ্টি হয়, অভিযোজন ক্ষমতা কমে যায়, অভিযোজন ক্ষমতা কমে যায়। তাহলে কি আছে আমরা কি আছে পরপরাগায়ন আমরা পড়লাম, কাকে বলে পড়লাম পরপরাগায়নের বৈশিষ্ট্যগুলো আর একবার একটু পড়ব। পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয়,
পরপরাগায়নে অনেকটা অনিশ্চিত, পরপরাগায়নে বাহকের ওপর নির্ভরশীল হতে হয়, পরপরাগায়নের ফলে জীবের কি আছে তোমার অভিযোজন ক্ষমতা বেড়ে যায়, প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য জীবের আবির্ভাব ঘটে, নতুন কি আছে চারিত্রিক বিশিষ্ট জীবের আবির্ভাব ঘটে থাকে। এটা হচ্ছে আমাদের কি আছে পরপরাগায়নের বৈশিষ্ট্য, পরপরাগায়নের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে এখান থেকে সেটা হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য, স্বপরাগায়ন এবং কি আছে পরপরাগায়নের মধ্যে পার্থক্য। অবশ্যই কি আছে আমরা স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে, স্বপরাগায়ন পরপরাগায়নের মধ্যে পার্থক্যটা আমরা অবশ্যই পারব। এরপরে আমরা পড়ব পরাগায়নের মাধ্যম। পরাগায়নে পরের টপিকটা হবে আমাদের কাছে পরাগায়নের পরাগায়নের কি আছে মাধ্যম, পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম কাকে বলবো আমরা? পরাগায়নের মাধ্যম যার উপস্থিতিতে, যার সাহায্যে, যার দ্বারা পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে যাবে, অর্থাৎ যার উপস্থিতিতে, যার দ্বারা, যার মাধ্যমে পুরুষ ফুল থেকে পরাগরেণুটা স্ত্রী ফুলে যাবে, সেটাকেই বলা হয়ে থাকে পরাগায়নের মাধ্যম। আমি আবারও বলতেছি, যার দ্বারা, যার মাধ্যমে কি আছে তোমার পুরুষ ফুল থেকে পরাগরেণুটা স্ত্রী ফুলে যাবে, সেটাকেই বলা হয়ে থাকে কি পরাগায়নের মাধ্যম বলা হয়ে থাকে। তোমাদের বইতে লেখা আছে পরাগরেণুর স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যম দ্বারা হয়ে থাকে। যে মাধ্যম কি আছে পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে কি আছে পরাগায়নের মাধ্যম বলা হয়ে থাকে। মাধ্যম হিসাবে একাধিক মাধ্যমের কথা উল্লেখ আছে তোমাদের বইতে। প্রথমেই আছে হচ্ছে কি আছে বায়ু পরাগী, পানি পরাগী, প্রাণী পরাগী, পতঙ্গ পরাগী, পাখি পরাগী, বাদুড়, এমনকি মানুষও পরাগায়নের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ কি পরাগ রেণুটা বাতাসের মধ্য দিয়ে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে যেতে পারে, পানির মাধ্যমে যেতে পারে, কীট পতঙ্গের মাধ্যমে যেতে পারে, মানুষের দ্বারা যায়, শামুকের দ্বারা যায়, এরপর পাখির দ্বারা যায়, বাদুড়ের দ্বারা যায়, শামুকের দ্বারা, এরকম বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পুরুষ ফুল থেকে পরাগরেণুটা স্ত্রী ফুলে স্থানান্তরিত হয়। যাদের মাধ্যমে পরাগরেণুটা স্থানান্তরিত হয় তাদেরকে পরাগায়নের মাধ্যম বলা হয়ে থাকে। তবে এই যে কার মধ্য দিয়ে পরাগরেণুটা স্থানান্তরিত হবে, এটা বিশেষ কিছু কন্ডিশন বা শর্তের উপর নির্ভরশীল। যে শর্তগুলো পূরণ হলেই শুধুমাত্র পরাগরেণুগুলো পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে যাবে। যেমন পতঙ্গ পরাগী ফুল যদি আমরা বলে থাকি, যদি পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে যাবে তাহলে ওই ফুলের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন পতঙ্গ পরাগী পতঙ্গ একটা ফুলে তখনই বসে যখন ওই ফুলে মধু থাকে, অর্থাৎ পতঙ্গ পরাগী ফুলগুলো মধু গ্রন্থি থাকতে হবে, ফুলগুলো রঙিন হতে হবে, ফুলগুলো আকর্ষণীয় হতে হবে, পরাগরেণু গর্ভমুণ্ড উভয়ই আঠালো হতে হবে, যাতে মৌমাছি প্রজাপতি পরার সাথে সাথে পরাগরেণুগুলো মৌমাছি প্রজাপতির গায়ে লেগে থাকে। এরপর ওই মৌমাছি প্রজাপতি যখন পুরুষ ফুল থেকে যখন স্ত্রী ফুলে যাবে তারপর সেখানে যাই কাছে পরাগরেণুটা সে স্থানান্তর করে আসবে। এই জন্য প্রত্যেকটা পরাগায়নের মাধ্যম, কার মাধ্যমে পরাগরেণুটা স্থানান্তরিত হবে, সেগুলো ফুলের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এই ফুলের বৈশিষ্ট্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং সিকিউ দুটির জন্য এটা আসে। তাহলে আমরা প্রথমে কাছে পতঙ্গ পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য দেখি। পতঙ্গ পরাগী ফুলগুলোর বৈশিষ্ট্য বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে। আকারে বড় হয় ফুল, ফুলগুলো আকারে রঙিন হয়ে থাকে, মধুগ্রন্থি যুক্ত, ফুলগুলো অর্থাৎ কি ফুলটা মধুগ্রন্থি যুক্ত হয়, গর্ভমুণ্ড এবং কি আছে পরাগরেণু আঠালো ও সুগন্ধ হতে হবে। তবে প্রধান শর্ত হচ্ছে কি কি আছে তোমার মধুগ্রন্থি থাকতে হবে, সুগন্ধ হতে হবে এবং রঙিন আকর্ষণীয় হতে হবে। কোন কোন ফুলের কাছে পতঙ্গ দ্বারা হয়ে থাকে? জবা, কুমড়া, সরিষা, জবা, কুমড়া, সরিষা। এরপর আছে বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আছে। বায়ু পরাগী ফুলগুলো হচ্ছে পরাগরেণু হালকা, মধুগ্রন্থিবিহীন, আঠালোবিহীন। পরাগরেণুগুলো হালকা হতে হবে যাতে বাতাসে সহজেই কি আছে চলাচল করতে পারে, এবং আঠালো কি আছে সাধারণত পরাগরেণু নয় গর্ভমুণ্ড আঠালো হতে হবে, অর্থাৎ পুরুষ ফুল থেকে যখন যে পড়বে স্ত্রী ফুলে সেই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডটা আঠালো হতে হবে এবং কি আছে মধুগ্রন্থি বিহীন। আর একটা বৈশিষ্ট্য আছে, এই সকল ফুলে কোনো সুগন্ধ নাই, এদের কোনো সুগন্ধ। উদাহরণ কি আছে? ধানের কি আছে সাধারণত কি আছে বায়ুর বা বাতাসের দ্বারা পরাগায়ন হয়ে থাকে। আরও দুইটা শর্ত আছে। বায়ু পরাগী ফুলের কি আছে তোমার পরাগ রেণুগুলো বা কি আছে পরাগ রেণুগুলো
সাধারণত পালকের নেয় এবং কখনো কখনো কি আছে গর্ভমুণ্ড কি আছে কখনো কখনো পালকের নেয়, কখনো কখনো শাখান্বিত হয়ে থাকে। তাহলে কি আছে আমরা বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি পড়লাম? বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে বায়ুপরাগী ফুলগুলো মধুগ্রন্থিবিহীন, বায়ুপরাগীগুলোর সুগন্ধ নাই, বায়ুপরাগী ফুলের কি আছে আঠালো কি আছে নাই, বায়ুপরাগী ফুলগুলো বাতাসে পরাগায়ন সহজে বাতাসে ভেসে বেড়াতে পারে, গর্ভমুণ্ডগুলো আঠালো, কখনো কখনো পালকে নেয়, কখনো কখনো কি থেকে শাখান্বিত হয়ে থাকে। উদাহরণ কি পড়বো আমরা? উদাহরণ হচ্ছে কি আমাদের ধান। এরপর আছে পানি পরাগী ফুল, যে পরাগায়ন প্রক্রিয়া পানির দ্বারা সম্পূর্ণ হয়েছে তাদেরকে পানি পরাগী ফুল বলা থাকে। পানি পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আছে। পানি পরাগী ফুলের স্ত্রী ফুলের বৃন্তটা অনেক লম্বা হইতে, বোটাটা অনেক লম্বা, যেমন শাপলা ফুল পানি যত বেশি হয়ে থাকে বৃন্তটা ততই লম্বা হয়ে থাকে। পুরুষ ফুলের বৃন্তটা খাটো হয়ে থাকে। পরিণত বয়সে পুরুষ কি আছে ফুল থেকে পরাগরেণুগুলো কি আছে পানিতে ছেড়ে দেবে, সেই পরাগরেণুগুলো পানিতে সাঁতার কেটে রেখেছে স্ত্রী ফুলের সাথে যায়, নিষেক প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকে। উদাহরণ লেখা আছে পাতা শ্যাওলা। সবশেষে লেখা আছে প্রাণী পরাগী ফুল। প্রাণী পরাগী ফুলগুলো মোটামুটি আকারে বড় হয়। প্রাণী পরাগী ফুলগুলো মধুগ্রন্থি থাকতেও পারে, নাও পারে। প্রাণী পরাগী ফুলগুলো কি আছে গর্ভমুণ্ড আঠালো হতেও পারে, নাও পারে। প্রাণী পরাগী ফুলগুলো কি আছে সুগন্ধযুক্ত থাকতে পারে, নাও পারে। কারণ সকল পতঙ্গই প্রাণী, কিন্তু সকল প্রাণী পতঙ্গ নয়। এই জন্য পতঙ্গ পরাগী ফুলের সাথে প্রাণী পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য মিল থাকতে পারে। কারণ আমি আবারও বলতেছি, সকল পতঙ্গই প্রাণী, কিন্তু সকল প্রাণী পতঙ্গ নয়। এই জন্য পতঙ্গ পরাগী ফুল এবং প্রাণী পরাগী ফুলগুলো কিছুটা বৈশিষ্ট্য থাকতে পারে। পতঙ্গ পরাগী প্রাণী পরাগী ফুলগুলোর বৈশিষ্ট্যগুলো আবারও বলছি, ফুলগুলো আকারে বড় হতে পারে, ছোটও হতে পারে। তবে যদি ছোট হয় পুষ্পমঞ্জুরিতে থাকবে। এদের সুগন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো হতে পারে এবং ফুলগুলো রঙিন হয়ে থাকে। এদের গন্ধ থাকতে পারে, নাও পারে। উদাহরণ লেখা আছে কদম, শিমল, কচু। কদম, শিমল, কচু। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে ক্লাসটা আজকে আলোচনা করলাম সেই ক্লাসের ধারাবাহিকতা কি আছে? আমাদের শুরুতে আলোচনা করেছে হচ্ছে পুষ্পমঞ্জুরি, এরপর পড়লাম কি আছে পরাগায়ন, পরাগায়নের প্রকারভেদ, পরাগায়নের স্বপরাগায়ন, পরপরাগায়নের বৈশিষ্ট্য, পরাগায়নের মাধ্যম। এই যে পড়াটা পড়লাম, দ্বিতীয় যে ক্লাসটা নিলাম, এই পরাগায়ন থেকে কিন্তু প্রশ্নটা অসংখ্যবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। সুতরাং এই পরাগায়নের বিশেষ করে স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্য, স্বপরাগায়ন পরপরাগায়নের কি আছে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। পুষ্পমঞ্জুরি আমরা পড়েছি, একটি পুষ্পাক্ষে অনেকগুলো ফুল যদি থাকে তাহলে সেটাকে বলা হয় থাকে পুষ্পমঞ্জুরি। দুই প্রকার পড়েছি, নিয়ত অনিয়ত পুষ্পমঞ্জুরি পড়েছি। পরাগায়ন পড়েছি আমরা, একই ফুল অথবা একই জাতের ভিন্ন ফুলে যদি পুরুষ ফুল থেকে পরাগায়ন স্ত্রী ফুলে যায় তাহলে সেটাকে বলা হয় পরাগায়ন বলা হয়। দুই প্রকার, স্বপরাগায়ন পরপরাগায়ন। একই ফুল বা একই গাছের মাঝে যদি হয় সেটাকে বলা হয় স্বপরাগায়ন। একই জাতের দুটি গাছের মাঝে যে পরাগায়নটা হবে সেটাকে বলবো কি আমরা পরপরাগায়ন বলা হয়ে থাকে। স্বপরাগায়নে কি আছে কিছু বৈশিষ্ট্য পড়েছি, পরাগায়ন অপচয় কম, তারপরে কি আছে পরাগায়ন নিশ্চিত, প্রজাতির বিশুদ্ধতা রক্ষা হয়, অভিযোজন ক্ষমতা কমে যায়, প্রজাতি একসময় বিলুপ্ত হয়, জিনগত পরিবর্তন কম হয়। পরপরাগায়নের বৈশিষ্ট্যটাও আমরা কি আছে ওই রকমভাবে পড়বো। বাহকের প্রয়োজন হয়, পরাগায়ন অপচয় হয়, পরাগায়ন অনেকটা অনিশ্চিত, প্রজাতি কি আছে নতুন প্রজাতির কি আছে আবির্ভাব হয়ে থাকে, বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, অভিযোজন ক্ষমতা বেড়ে যায়। এরকমভাবে পরপরাগায়নে কি আছে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি। এখন স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্যটা সেবার প্রতি পড়লাম মাধ্যম, যার সাহায্যে যার উপস্থিতিতে কি আছে পরাগরেণুগুলো কি আছে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বলা হয় থাকে। মাধ্যম হিসেবে বিভিন্ন কি আছে উপাদান কি আছে মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। কে কে ব্যবহৃত করে? কীট পতঙ্গ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, মানুষ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, পাখি ব্যবহৃত হয়ে থাকে, শামুক ব্যবহার হয়ে থাকে, প্রাণী ব্যবহার হয়ে থাকে, এমনকি পানির মাধ্যমে কি আছে পরাগায়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। এখন এখান থেকে কোন কার মাধ্যমে কোন পরাগায়নটা হয়ে থাকে এবং পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য, পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য, প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং এই উদাহরণগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমরা যেটুকু ক্লাসটা নিলাম ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবা। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে সেই কি আছে অংশটুকু অবশ্যই, যেটা তুমি বুঝতে না পারবা যে অংশটুকু সমস্যায় আমাদের সাথে শেয়ার করে সেই অংশটুকু তোমার কি আছে সমস্যার সমাধান করে নেবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।